মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। প্রিয় এই ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় যার ভূমিকা সবচাইতে গৌরবোজ্জ্বল, তিনি ভাষা আন্দোলনের মহান সৈনিক আব্দুল মতিন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান বুধবার সকালে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং বিএনপি চেয়ারপারসন। ভাষা মতিনের মরদেহ রাখা হয়েছে হাসপাতালের হিমঘরে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য বৃহস্পতিবার দুপুর 12টায় তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। অবশেষে চলেই গেলেন তিনি। দীর্ঘদিন ধরে বয়সের ভারে নানান জটিলতায় ভুগছিলেন তিনি। শেষের 2.5 মাস চিকিৎসাধীন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। শারীরিক অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। সেখানেই বুধবার সকাল 9টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভাষা সৈনিক আব্দুল মতিন। জনগণের মুক্তি, জনগণের ভালো, জনগণের সুযোগ সুবিধা এই বিষয়ে সে আকাঙ্ক্ষা করত এবং সবসময় সব মানুষকে সেইটা করার জন্য, আগায় নেওয়ার জন্য কাজ করার আহ্বান জানাত। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন শিল্প, সাহিত্য, রাজনীতি সহ নানা অঙ্গনের মানুষ। আমাদের জাতির স্বার্থে এই মানুষগুলোর স্মৃতি রক্ষার্থে যা কিছু করা সম্ভব তাই করা দরকার। সবচেয়ে ভালো ওয়ার্ক করে থাকেন ভাষার জন্য সে ভাষা মতিন, আর কেউ নয়। তিনি যা কিছু অন্যায়, যা কিছু মিথ্যা, যা কিছু অমঙ্গলকর সবকিছু কিন্তু না বলেছেন এবং সেজন্য তার জীবনটাকে উৎসর্গ করেছেন একটা নির্মোহ মানুষ হিসেবে। তিনি মূলত একজন সামাজিক সাংস্কৃতিক নেতৃত্ব দানকারী, একজন অত্যন্ত জাতীয় পর্যায়ের একজন নেতৃত্ব দানকারী মানুষ ছিলেন। আগামীকাল দুপুর 12টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ভাষা সৈনিক আব্দুল মতিনের মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ চিকিৎসা কাজে গবেষণার জন্য হস্তান্তর করা হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। শহীদ মিনারে নেওয়ার সময় ওখান থেকে জানাজাটা হবে। তারপরে শহীদ মিনারের আনুষ্ঠানিকতার পরে ওটা উনি যে দেহদান করেছেন ঢাকা মেডিকেল কলেজে ওনারা নিয়ে যাবেন। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। ভাষা সৈনিক আব্দুল মতিনের মৃত্যুতে তার জন্মস্থান সিরাজগঞ্জের চৌহালি উপজেলার শৈলজানা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ভাষা মতিন স্মরণে সেখানে একটি ফলক নির্মাণের দাবি জানান এলাকাবাসী। ভাষা সৈনিক আব্দুল মতিনের মৃত্যুর সংবাদ হঠাৎ করে আজকে সকালে জানতে পেরে আমরা সিরাজগঞ্জের সমৃদ্ধ সাংস্কৃতিক জোট সহ নাট্য ফেডারেশন সহ সকল সাংস্কৃতিক কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এবং সাধারণ মানুষের সাথে তিনি অনেক বিচরণ করেছেন। সিরাজগঞ্জের অনেক মানুষের সাথে তার পদচারণা, তার সাক্ষাৎ, তার সম্পর্ক বিভিন্নভাবে জড়িয়ে আছে। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় যেই সৈনিক একদিন পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু আর বুলেট উপেক্ষা করে কাঁপিয়েছেন রাজপথ, সেই তিনি আজ হার মানলেন মৃত্যুর কাছে। এই ভাষা সৈনিকের প্রতি চ্যানেল 24-এর গভীর শ্রদ্ধাঞ্জলি। ওই যুদ্ধে যদি ওই ছাত্ররা যদি না বেরোতে পারত, ছাত্র হয়েছে পরে, ওটা হতো না। ছাত্রদের আন্দোলন হতো না, দেশ স্বাধীন হতো না, কোনোদিনও হতো না। হয়তো হতো না, কিংবা কি হতো কে জানে। এখন গুলি করবে, ওটা হয়ে গেছে করাচির থেকে। তবে এটা সবার জানা ভাষার জন্য আব্দুল মতিনের অবদান। ছাত্ররা আন্দোলন করে না কেন? আরেকজন বলল ছাত্রদের কমিটি নাই, কি করে করবে? ভাষা আন্দোলনের জন্য গঠিত বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন তিনি। রেখেছেন ঐতিহাসিক ভূমিকা। যে সময় 144 ধারা না ভাঙার জন্য শিক্ষকেরা বাদ সাধছিলেন, তখন সময়ের এই সাহসী সন্তান 144 ধারা ভাঙার ঘোষণা দেন। জীবন বাজি রেখে বন্দুকের মুখে নেমেছিলেন রাস্তায়। এর পরের ইতিহাস বিজয়ের, গৌরবের। ঘাতকের বুলেট সালাম বরকতের প্রাণ কেড়ে নিলেও দমাতে পারেনি ভাষা সংগ্রামী আব্দুল মতিনকে। 21 তারিখ 11টার সময় যখন মিটিং আরম্ভ হলো, গাজী ভাই ছিলেন সভাপতি। তখন আওয়ামী লীগের সেক্রেটারি শামসুল হক বললেন যে না, 144 ধারা ভাঙা যাবে না, তাহলে আমাদের আন্দোলন পিছিয়ে যাবে, ইলেকশন পিছিয়ে যাবে। আমরা অনেক পিছিয়ে পড়লো। মতিন ভাই সোজাসুজি বললেন, আপনারা কি চান, 144 ধারা ভাঙবেন না ভাঙবেন না? ঠিক সেই সময়ে
উপস্থিত ছাত্রছাত্রীরা সমস্বরে বলে উঠল 144 ধারা ভাঙবই ভাঙব। ৮৮ বছরের এই জীবনে বরাবরই সরব ছিলেন অন্যায় আর অবিচারের বিরুদ্ধে। শরীরের বার্ধক্য এক মুহূর্তের জন্য টলাতে পারেনি এই ভাষা যোদ্ধাকে। আমরা আমাদের সমাজটাকে জানি, আমরা সব মানুষকে ভালোবাসি, আমাদের দেশকে সুন্দর করে গড়ে তুলি। ভূমিকা রেখেছিলেন ৭১-এর মুক্তি সংগ্রামেও। শুধু সংগ্রামে নয়, নিজের না বলা কথা তুলে ধরেছেন লেখনীর মাধ্যমে। জীবন পথের বাঁকে বাঁকে, ইউরোপের দেশে দেশে স্বাধীনতার সংগ্রামে প্রবাসী বাঙালি তার অনবদ্য রচনা। পেয়েছেন ২১ পদক সহ অসংখ্য পুরস্কার। সালের ৩রা ডিসেম্বর যমুনা পাড়ের সিরাজগঞ্জের চৌহালি উপজেলার ধুবুলিয়া গ্রামে জন্ম নেন আব্দুল মতিন। তার শৈশব কৈশোর কেটেছে ভারতের দার্জিলিংয়ে। ১৯৪৫ সালে রাজশাহী গভর্নমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সম্পন্ন করেন উচ্চশিক্ষা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। রাজধানীর আগারগাঁওয়ে চক্ষু শিশু সহ কয়েকটি হাসপাতালের সামনে পশুর হাট বসানোর অনুমতি দেয়ায় ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের প্রশাসককে ক্রিমিনাল আর কাণ্ডজ্ঞানহীন বললেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় তিনি তার অপসারণও দাবি করেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রশাসক ফারুক জলিল। এদিকে সময় পেরিয়ে গেলেও 2 সিটি কর্পোরেশনের অনেক জায়গায় বর্জ্য সরানো হয়নি। কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বেশ কয়েকটি হাসপাতালের সামনে পশুর হাটের ইজারা দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে চরম দুর্ভোগে পড়েন রোগীরা। হাসপাতালে প্রতিবন্ধকতা তৈরি করে হাট বসানোর অনুমতি বাতিলে সে সময় সিটি কর্পোরেশনকে চিঠি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সে অনুরোধের কোনো তোয়াক্কাই করেনি সিটি কর্পোরেশন। এ ঘটনায় ক্ষুব্ধ স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার আয়োজন করে সংবাদ সম্মেলনের। হাসপাতালের সামনে হাটের ইজারা দেওয়ায় উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে তুলোধুনো করেন স্বাস্থ্যমন্ত্রী। এই উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক, তাকে বারবার বলা হয়েছে হি ইজ এ ক্রিমিনাল। আমি বলতে চাই আপনাদের, হি ইজ এ ক্রিমিনাল। এই লোকটি কত বড় এই কাজটি করেছিল এবং সে কত প্রতিশ্রুতি দিয়েছিল এখানে হাট বসানো হবে না। কার বিনিময়ে সেই কাজটি করেছে আমি জিজ্ঞাসা করতে চাই। এমন কাজের জন্য প্রশাসকের অপসারণ দাবি করেন মন্ত্রী। অঙ্গীকার করেন ভবিষ্যতে ওই স্থানে আর হাট বসতে না দেওয়ারও। এই ধরনের দায়িত্বহীন, এই ধরনের কাণ্ডজ্ঞান বর্জিত কোন ব্যক্তি কোন প্রশ্নে থাকতে পারে না। ভবিষ্যতে যেন কোনোভাবে এইগুলো পুনরাবৃত্তি না ঘটে, কোনোভাবেই যেন এই ধরনের অশুভ উদ্যোগ গ্রহণ করা না হয়। এ ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। দুপুরে বনানী পশুরহাটের বর্জ্য ব্যবস্থাপনার খোঁজ নিতে আসেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে কৌশলে এড়িয়ে যান তিনি। এই প্রশ্নটা এইখানে না করাই ভালো, কারণ আমরা এটা শুনিনি। উনি পলিটিক্যাল মাস্টার, উনি কখন কি কোথায় বলেছেন কাকে এটা আমি শুনিনি। যেহেতু শুনিনি সেটা আমার কোনো মন্তব্য করাটা এখন ঠিক হবে না। হসপিটাল কেন্দ্রিক করে জায়গায় আমরা স্পেসিফিকভাবে যারা প্রদান করিনি। এদিকে বেঁধে দেওয়া 48 ঘন্টার সময় শেষ হলেও রাজধানীর 2 সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখা গেছে কোরবানির পশুর বর্জ্য। এমন ভাবে পর্যায় নোংরা হয়ে থাকে তা আমাদের বৃষ্টি বাদল নামলে এটা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। ঈদের ছুটি শেষ, কিন্তু এখনো ছুটির আমেজের রাজধানী ঢাকা। অফিস আদালত খুললেও সবখানেই ছিল উৎসবের আমেজ। সড়ক, রেল আর নৌপথে কর্মস্থলে মানুষের ফেরা শুরু হলেও সেই সংখ্যা খুব বেশি নয়। তারা বলছেন আগামী রোববারের আগে ঢাকা তার চিরচেনা চেহারা ফিরে পাবে না। নারীর টান কাটিয়ে রাজধানীর টার্মিনালগুলোয় জীবিকার টানে বাড়ছে ব্যস্ততা। ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, তবে এখনো রাজধানী জুড়ে কাটেনি ছুটির আমেজ। কর্মদিবসেও তাই ঢাকার প্রাণকেন্দ্রে কর্মহীন অলসতা। শাপলা চত্বর আশেপাশের সড়কগুলোয় যানবাহনের ভিড় নেই বললেই চলে। সবে ফুটপাথের কিছু দোকানি তাদের পসরা সাজিয়ে বসেছেন, কিন্তু মন পড়ে আছে বাড়িতে। কাস্টমার বলতে এখনো কিছু দেখতেছি না আর কি। সারাক্ষণ মানে ব্যস্ততা বা যানজট এটা দেখি, এরকম ক্লিয়ার দেখলে তো অবশ্যই ভালো লাগে। মানুষের সবাই তো চায় বলা বলে থাকতে, এখানে থাকতে, এটা সবাই চায় না। শখের যায়
কিন্তু আমরা যাইতে পারি না, এতে মনের ভিতরে কষ্ট রয়ে গেছে। অফিস আর ব্যাংকগুলো অবশ্য নিয়ম মেনেই খুলেছে, তবে অনেক কর্মকর্তাই এখনো ছুটি কাটিয়ে ফেরেননি। যারা ফিরেছেন তারাও একে অন্যকে ঈদের শুভেচ্ছা জানাতেই ব্যস্ত বেশি। ব্যস্ততা শুরু হয় না এখনো, হয়তো এই সপ্তাহে হবে না, আগামী সপ্তাহ থেকে কাস্টমার আবার আগের মতো। ওই দিন দৌড়ে চলে আসতে হয়েছে, শরীরটা নিয়ে কষ্ট হলে চলে আসতে হয়েছে। ঈদের ইমেজ কাটে নাই, আবার অনেকে দুই দিনের জন্য ছুটি নিয়ে গেছে। ব্যাংকগুলোতে লেনদেন করতে অবশ্য গ্রাহকদের ভিড় চোখে পড়ার মতো। আমি এতদিন ধরে আসছি তো, এর মধ্যে আজকে বেশি ভিড় দেখতেছি। ঈদের পর একটু ভিড় কয়েকদিন বন্ধ ছিল, সেই জন্য তো একটু ভিড় হবে। খুব ভালোই ছিলাম, কাটছে। ঢাকা তো আসতে হয়েছে কর্ম চাকরি করি, এই জন্য। ছুটি শেষে খুলেছে সচিবালয়, অফিস করতে এসেছেন সরকারি কর্মকর্তারাও, তবে সেখানেও কাটেনি ঈদের আমেজ। ঈদের পরে সবাই লাগে মিলিত হলাম, খুব ভালো লাগলো। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা, এবং সামনের দিনগুলো তো বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরো এগিয়ে যাবে। ঈদের উৎসব এবং তার পাশাপাশি দুর্গাপূজার বিজয়া উৎসব সব মিলেই একটা মোটামুটি উৎসবের মধ্যেই আমাদের এই 2 সপ্তাহ প্রায় কাটলো সব মানুষের। তো এই উপলক্ষে আমি আমাদের সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে, আমার সহকর্মীদের পক্ষ থেকে আমরা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। ঢাকা তার বুকে অসংখ্য মানুষকে আশ্রয় দিয়েছে ঠিকই, তবে রাজধানীর এমন ছবি বলে দেয় ঢাকাকে বুকে ধারণ করেন এমন মানুষ খুব বেশি নেই। জান্নাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। সৌদি আরবে পবিত্র হজ ব্রত পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা।